আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি একটি প্রাসঙ্গিক বিষয় নিয়ে আপনাদের সামনে এসেছি। আসলে প্রাসঙ্গিক না, ঘটনার পেছনে কিছু ঘটনা থাকে। সেরকম একটি ঘটনার পেছনে একটা ঘটনা নিয়ে আমার বাস্তব অভিজ্ঞতা থেকে আপনাদের সাথে শেয়ার করার প্রয়োজন আছে মনে করছি। সেই ঘটনার পেছনের ঘটনা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছে। সেটা হচ্ছে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর রায়, পেকুয়ার সেদিনের অবস্থা এবং শহীদ সাজ্জাদ। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর ফাঁসির রায় দেওয়া হলো। টিভিতে ঘোষণা আসলো, সামাজিক মিডিয়াতে সাথে সাথেই বিদ্যুৎ বেগে ছড়িয়ে পড়ল। ক্ষোভের সঞ্চার হলো, ক্ষোভের বিস্ফোরণ হলো। সারা বাংলাদেশে একযোগে যে যেখান থেকে পারছে মিছিলে যোগ দিয়েছে। আমি সেই সময় শিলখালী একটি স্কুলের একটি অনুষ্ঠানে ছিলাম। আমি দ্রুত শিলখালী স্কুলে অনুষ্ঠান শেষ না করেই আমি উপজেলা পরিষদে চলে আসি। এর কিছুক্ষণ পরেই পেকুয়ার পূর্ব দিক থেকে সাগরপাড় স্টেশন থেকে একটি মিছিলের আওয়াজ কানে আসে। চৌবহরী পর্যন্ত সেই মিছিল আসে। তো মিছিলটি পেকুয়া বাজারের দিকে তাদের গন্তব্য, সেদিকেই চলে গেল। সেই সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা নিচেই ছিলেন উপজেলা কম্পাউন্ডে। থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওনার অফিস থেকে বের হয়ে একটি ব্রিজ আছে, ব্রিজের উপরে ছিলেন। তো আমি নিচে পায়চারি করছিলাম, কি করা যায়, কি করব, মিছিলে যাব, এই বিষয়টা নিয়ে। ঠিক সে সময় ওসি সাহেব ইউরো সাহেবকে ইশারা করলেন। উনি আমাকে রেখে ওই ব্রিজটাতে গেলেন, যেটা থানাতে ঢোকার মুখে যে ব্রিজটা আছে সেই ব্রিজে গেলেন। আমিও ওরা কিছুক্ষণ পরে আমি ওদিকেই গেলাম। ওনাদের সামনে কিছু কথাবার্তা করছে। আমি যাওয়ার পরেও ওনারা কিছুটা একটু বিব্রত বোধ করলেন। আমি একটু সরে আসলাম, দূরে দাঁড়িয়ে আমি ফোনে কার সাথে কথা বলছিলাম। মিছিল এর মধ্যে পেকুয়া বাজারে চলে গেছে। ওখানে পুলিশের একটি টহল টিম ছিল। যেহেতু রায় হবে, রায়ের পরবর্তীতে একটা বিক্ষোভ হতে পারে বা কোনো সমস্যা হতে পারে, সেজন্য আগে থেকেই পুলিশের প্রস্তুতি ছিল। তারা বিভিন্ন জায়গায় তাদের টিমকে সংগঠিত করে রেখেছিল। মিছিল যাওয়ার পরে মিছিলে অনেক লোকজন হয়েছে। সেই লোকজনের উপস্থিতিতে পুলিশ এক প্রকার কোণঠাসা হয়ে যায়। হয়তো কোনো একটি দোকানে অবরুদ্ধ অবস্থায় পড়ে যায়। তো সেখান থেকে ওনারা পেকুয়া তারা সাহায্য চাইল। দ্রুত উনি পেকুয়া থানা নির্বাহী কর্মকর্তা থেকে সাথে নিয়ে ওদিকে মুভ করলেন। দুঃখিত। ওনারা যাওয়ার পরেই 15 থেকে 20 মিনিট পরেই হঠাৎ করে গুলির আওয়াজ আসলো। গুলির আওয়াজ হলো, তাই আমি শঙ্কিত হলাম। তো এত বড় মিছিল, গুলি করলে কার না কার গায়ে পড়ে, কারোরা মৃত্যু হয়, যেটা আশঙ্কা করেছিল সেটাই হয়েছে। এর 5-7 মিনিটের মধ্যে খবর আসে পুলিশের গুলিতে একটি ছেলে পড়ে আছে। তো পুলিশ গুলি করে চলে আসে, লাশ ফেলে চলে আসে। যারা অবরুদ্ধ অথবা মিছিলকে ছত্রভঙ্গ করতে গিয়ে নিজেরা অবরুদ্ধ হয়ে পড়েছিল, সেই সমস্ত সদস্যদেরকে নিয়ে তারা ভারপ্রাপ্ত কর্মকর্তা উনি পেকুয়া থানার দিকে চলে আসে এবং মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়। লাশ পড়ে থাকে দোকানের 2য় তলায়। পরিবারের সদস্যরা খবর পেয়ে সেই লাশ তাদের বাড়িতে নিয়ে আসে। এর মধ্যে সন্ধ্যা ঘনিয়ে আসে। পেকুয়ার পরিস্থিতি থমথমে হয়ে যায়। মানুষের চলাফেরা নিয়ন্ত্রিত হয়ে যায়, কেউ তেমন বের হচ্ছে না। এটা আতঙ্ক অবস্থায় আছে। চারিদিকে কি হয়, চারিদিক থেকে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে মিছিলের খবর, মৃত্যুর খবর আসছে। আমি অবস্থায় এখানে থাকি। বেশ কিছুক্ষণ উপজেলায় থাকার পরে নিরাপদ মনে না করে আমি পেকুয়া শিকদারপাড়া বিটুর বাড়িতে অবস্থান নিই। দেখি কি হয়।
আমাদের প্রিয়লতা সালাউদ্দিন আহমেদ উনি কক্সবাজার ছিলেন, অথবা ঢাকা থেকে উনি কক্সবাজার হয়ে পেকুয়া আসার পথে এরকম একটি পরিবেশ ছিল। আমি এ বিষয়টা ওনার সাথে শেয়ার করলাম। উনি বলল লাশ এখন কোথায়? আমি বললাম সাজ্জাদের বাবা তার লাশ, তার ছেলের লাশকে নিয়ে চলে গেছে, বাড়িতে আছে। বলে তুমি এখন যাও, তুমি যেভাবে পারো শহীদ সাজ্জাদের লাশ নিয়ে থানায় চলে আসো, তার পোস্টমর্টম সুরতহালের ব্যবস্থা করো। আমি ওই অবস্থায় একা শুধু বিটুকে সাথে নিয়ে আমি বের হলাম। ওখানে গিয়ে আমি তৎকালীন চেয়ারম্যান শিলখালী ইউনিয়ন পরিষদে নূর হোসেন সাহেবকে ফোন দিলাম এবং সাথে সাথে রেসপন্স করলেন। উনি আসলেন, আসার পরে আমরা দুজনেই সাজ্জাদের বাড়িতে গিয়ে তার মৃতদেহ নিয়ে গাড়িতে করে আমরা থানার কম্পাউন্ডে চলে আসলাম। থানার কম্পাউন্ড বলতে থানার গেটের সামনে। তো গেটটি তখন লোহার শিকল দিয়ে পেঁচিয়ে তালাবদ্ধ ছিল এবং কম্পাউন্ড ছিল অন্ধকার। আমি যাওয়ার পরে যখন নক করলাম, তখন ওরা যতটুকু আলো আপছে দেখলাম, তারা রাইফেল তাক করে গেটের দিকে রাইফেল তাক করে অনেকে অবস্থা হচ্ছে, আর অনেকে লাইট নিভিয়ে যার অফিসে বসে আছে। তো অবস্থা উনি আবার পরিচয় নিশ্চিত হয়ে দরজা খুললেন। দরজা খোলার পরে আমি থানা সামনে উঠানে গেলাম। ওখান থেকে ওসির সাথে কথা বললাম। কথা বলার পরে আমাদের অন্যটা অবস্থান দেখে উনি সুরতহাল করার জন্য রাজি হলেন এবং সুরতহাল করলেন। শহীদ সাজ্জাদের মৃতদেহের সুরতহাল হলো। তো সুরতহালের এক জায়গায় লিখছেন সেখানে তাকে কিরিচ দিয়ে কোপানো হয়েছে। প্রকৃতপক্ষে তাকে কিরিচ দিয়ে কোপানো হয়, তাকে গুলি করে হত্যা হয়েছে এবং তার শরীরে সেটার পরিচয় বহন করে, সেটার চিহ্ন আছে। আমি এই বিষয়টা আবারও আমাদের প্রিয়লতা সালাউদ্দিন সাহেবের সাথে শেয়ার করলাম। শেয়ার করার সাথে সাথে বলছে তুমি অপেক্ষা করো, ওদেরকে কিছু বলা দরকার নেই, আমি আসছি। প্রায় রাতের 3টা-4টা হবে, ওই অবস্থায় উনি আসলেন। অনেক কষ্ট করে আসলেন, কারণ পথে অবরুদ্ধ ছিল, শিকাময় একটা পরিবেশ ছিল। কারণ উনি গাড়ি আসতে পারছিলেন না, চারিদিকে গাছ কেটে রাস্তা অবরুদ্ধ করে রেখেছিল। ক্ষুদ্র দেলোয়ার হোসেন সাঈদী প্রেমীরা, সাধারণ জনগণ যারা দেলোয়ার হোসেন সাঈদীকে ভালোবাসতেন, সবাই একাত্মতা পোষণ করে এই আন্দোলনে সবাই শরিক হয়েছিলেন। পেকুয়া ঢোকার 3টি পথের মধ্যে একটা বাঁশখালীর সাইডে, যেটা টোটো সীমান্ত ব্রিজ, এটা নিয়ে কারোর কোনো মাথা ব্যথা ছিল না। আর দুদিক থেকে চকরিয়া হয়ে প্রশাসন মুভ করতে পারে। একটা হচ্ছে সাকুরপাড়া স্টেশন, পাওয়ারসাদা মাদ্রাসা সংলগ্ন যে রাস্তাটা পেকুয়াতে প্রবেশ করেছে সেটা, আরেকটা হচ্ছে বাগগুজারা ব্রিজের ওদিক থেকে। এই দুদিকে পথেই বন্ধ হয়ে গিয়েছিল। তো এই বদ্ধ পথে উনি আসা সালাউদ্দিন সাহেবের পক্ষে পেকুয়ায় প্রবেশ করাটা অসম্ভব ছিল। তারপর নেতাকর্মীরা ওনাকে পথ করে দিয়ে ওনাকে আসার ব্যবস্থা করে দিয়েছিলেন। উনি আসলেন, এসেই বাড়িতে না গিয়ে সরাসরি থানায় ঢুকলেন। থানায় ঢুকে বললেন যে রাজু কী অবস্থা, কি হয়েছে? তাহলে আমি ওনাকে ডিটেলস বললাম। তো বললাম যে সুরতহাল হয়েছে, সুরতহালে তাকে গুলির পরিবর্তে কিরিচের কূপ দেখানো হয়েছে। বলে ওসিকে। তো ওসি সালাম দিয়ে ওনাকে সম্মান করলেন। আমাকে বললেন ওসিকে 1 নম্বর আসামি দিয়ে তুমি মামলা করবে এবং আর কারা ছিল তুমি সেই লাভগুলো এখান থেকে কালেকশন করবে এবং লাশের পোস্টমর্টম ব্যবস্থা করো। আমি সাথে সাথে লাশের পোস্টমর্টম করার জন্য ব্যবস্থা করলাম। নিজের থেকে যা টাকা ছিল আমি সেটা দিলাম, সেটা দিয়ে পাঠিয়ে দিলাম। তো ওখানে পুলিশ একটু শর্টভাবে আশ্রয় নিয়েছিল। সেটা হচ্ছে যে পুলিশ সদস্য সাজ্জাদকে গুলি করেছিল, পোস্টমর্টমের সাথে যাওয়ার হিসেব করে তাকে পেকুয়া থানা থেকে সরিয়ে দেওয়া হলো। সম্ভবত র্যাবও ছিল, র্যাবও চলে গিয়েছিল সাথে করে। তারা বুঝতে পেরেছিল হয়তো ক্ষোভের সকালে হয়তো আরও বড় পরিসরে বিক্ষোভ হতে পারে, বিক্ষোভ থেকে হয়তো থানা ঘেরাও হতে পারে, এরকম একটা আশঙ্কা নিয়ে তারা সরে গিয়েছিল। তো আলহামদুলিল্লাহ
প্রিয়তার পরামর্শে আমরা সেটা করেছিলাম এবং লাস্ট পোস্টমর্টম হয়ে দুপুরের পরে, হয়তো দুপুরের দিকে লাশ এসেছিল। সারাদিন অপেক্ষায় ছিলাম কখন লাশ আসবে। এরপরে পেকুয়া সাগরপাড়া স্টেশনেই সবচেয়ে বড় জানাজা হলো। দূর দূরান্ত থেকে সাইদি প্রেমীরা, সাধারণ জনতা, ইসলামী তৌহিদি জনতা দলবল নির্বিশেষে সাজ্জাদের জানাজায়, শহীদ সাজ্জাদের জানাজায় শরীক হয়েছিল। তো সেখানে সেদিনে সেই মুহূর্তের আগ পর্যন্ত সাজ্জাদের কোনো রাজনৈতিক পরিচয় ছিল না। সাজ্জাদ পরসাদা ফাজিল মাদ্রাসার একজন শিক্ষার্থী ছিল, এতটুকুই তার পরিচয়, এবং সে সাইদি প্রেমিক, এতটুকুই পরিচয়। তো যাই হোক, আমাদের কাছে এই পরিচয়, তার রাজনৈতিক পরিচয়টা মুখ্য ছিল না। আমার কাছে মুখ্য ছিল সে আমার এলাকার সন্তান, তাকে হত্যা করা হয়েছে তার পরিবারের পাশে, এবং তার পাশে দাঁড়ানোটা কর্তব্য মনে করেছি। সেই কর্তব্য পালনে যতটুকু সাহায্য দেওয়া প্রয়োজন ততটুকুই আমরা কাজ করেছি। তো যে জানাজা, সেই জানাজা পূর্ব বক্তব্যে অনেক রাজনৈতিক দলের নেতারা বক্তব্য রেখেছেন। প্রথমে জামাতের যে কোনো একজন নেতা তাকে নিজ দলের কর্মী হিসেবে পরিচয় করে দিয়েছিলেন, সে আমার দলের কর্মী, এরকমই পরিচয় দিয়েছিলেন। তখন আমরা একটু আশ্চর্যিত হয়েছিলাম, কারণ যে মাদ্রাসার ছাত্র সেই মুহূর্তের আগ পর্যন্ত কোনো রাজনৈতিক পরিচয়, এবং রাতে তার লাশ বাড়ি থেকে উদ্ধার করে এনে পোস্টমর্টমের ব্যবস্থা করা পর্যন্ত কোনো রাজনৈতিক দাবিদার আমরা পাইনি। এই জানাজা পূর্ব বক্তব্যের প্রথম তার লাশের রাজনৈতিক অভিভাবক আমরা পেলাম। যাই হোক, আমরা আমাদের বক্তব্য রেখে আমরা শেষ করলাম। শেষ করার পরে যেটা অনুভব করলাম সেটা হচ্ছে রাতের সেই ঘটনা, সালাউদ্দিন আহমেদের সেই কণ্ঠ। ওসির চোখে চোখ রেখে বলছে, রাজু তুমি ওসিকে 1 নম্বর আসামি করে মামলা করবে। উনি চিন্তা করেন নাই এটা ওনার দলের কর্মী না কর্মী না, অন্য দলের কর্মী কিনা, সেটা উনি চিন্তা করেন নাই। উনি চিন্তা করেছে ওনার এলাকার একটি ছেলে, তার উপর অবিচার করা হয়েছে, তাকে হত্যা করা হয়েছে, সেজন্য তার পাশে থাকা দরকার, ইমানি দায়িত্ব। সেই দায়িত্ব পালন করার জন্য উনি সেই সময় দুঃসাহস দেখিয়েছিলেন, সেটা আমি চাক্ষুষ প্রমাণ। এই বিষয়টা অনেকে আপনারা জানেন না, অনেকে হয়তো জানে, কিন্তু এটা জানানোর প্রয়োজন আছে বলে আমি মনে করি। কারণ সবাই রাজনৈতিক অনেক ইতিহাস বিকৃত হয়ে যায়। সেই ওনার নির্দেশেই ওই রাত্রি বিভীষিকাময় অবস্থায় আমি বের হয়ে আমি সেই লাশ উদ্ধার করে এনে থানায় সুরতহাল করে পোস্টমর্টম পাঠিয়েছিলাম। এবং পরবর্তীতে 1 দিন বা 2 দিন পরে আমি মামলায় এজাহার রেডি করে এনেছিলাম, কিন্তু পরবর্তীতে পরিবারের পক্ষ থেকে কেউ রাজি হয়নি বাদী হওয়ার জন্য। হয়তো পুলিশের ভয়ে তারা মামলা করতে পিছপা হয়েছিলেন। যাই হোক, এটা নিয়ে আমি তাদেরকে চাপাচাপি করিনি। যদি তারা ভালো প্রস্তুত ছিলাম, সালাউদ্দিন আহমেদের নির্দেশে, প্রিয়লতার নির্দেশে, সে সময় যা করার দরকার সেটুকুই করেছি। কিন্তু 2টি বিষয় আমি দেখেছি। একটা হচ্ছে উনি রাজনৈতিক পরিচয়টা খুঁজেন নাই, আর একটা হচ্ছে ওনার সে সাহস, যে সাহস ওনার থেকে ওনার দলের কর্মীদের মধ্যে সঞ্চারিত হয়, ওনার সেই দুঃসাহস। উনি কখনো অন্যায়কে মাথা পেতে নেন না, অন্যায়ের বিপক্ষে সে যে হোক। কখনো উনি সরকারি দলে, কখনো বিরোধী দলে, কোন দলে থাকেন সেটা ওনার বিবেচ্য বিষয় থাকে না। যে সময় সাজ্জাদ হত্যা হয়েছিল সেই সময় উনি বিরোধী দলে, উনি পিওলা। সে সময় উনি এই রাতে অবরোধ উপেক্ষা করে উনি ঘরে এসেছিলেন শুধু সাজ্জাদের জন্য। সেই ঘটনার প্রত্যক্ষদর্শী আমি, সেই ইতিহাসের একজন অংশীদার আমি আজকে শহীদ সাজ্জাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি, এবং আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি।
আমি দেখেছি প্রিয়লতা বিএনপি চেয়ারপারসন তারেক রহমান প্রতিটা ঈদে তার খোঁজখবর নিতে, তার পরিবারের পাশে দাঁড়াতে। উপহার নিয়ে আমার দলের নেতাকর্মীরা কেন্দ্র থেকে ছুটে এসেছেন সাজ্জাদের পরিবারের পাশে দাঁড়াতে। সালাউদ্দিন আহমেদ গুম ছিলেন, গুম থাকাকালীন উনি তার পরিবারের খোঁজ নিয়েছেন, তার পরিবারের কাছে দলের নেতাকর্মীকে পাঠিয়েছিলেন ওনার উপহার নিয়ে। এরকম দেখেছি। এটাই বাস্তবতা। এটা একজন নেতার থেকে একজন কর্মীর পাওনা, একজন দেশের একজন নেতা থেকে সাধারণ মানুষের একজন পাওনা। আজকে শহীদ সাজ্জাদ নেই। সাজ্জাদ যে দলের হোক, যাকে সমর্থন করুক, তাতে কিছু যায় আসে না। সাজ্জাদ অবিচারের শিকার হয়েছিলেন, সাজ্জাদ হত্যার শিকার হয়েছিলেন। আল্লাহ তাকে বেহেশত নসিব করুক, এবং যারা তাকে হত্যা করেছিল তাদের বিচার এই জনপদে আজকেরা হোক, কালকেরা হোক, 1 মাস পরে অথবা কয়েক বছর পরে হলেও এই জনপদে সাজ্জাদের বিচার হবে, সেই আশা নিয়ে আমরা বেঁচে থাকব। আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ আমার কথাগুলো মনোযোগ দিয়ে শোনার জন্য। বাস্তব একটি ঘটনা আপনাদের সাথে শেয়ার করলাম। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।